টপিকের নাম লেখ কব ডগলাস প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, কব ডগলাস প্রোডাকশন ফাংশন। কব, ঠিক আছে, এটা একজনের নাম। ঠিক আছে, এটা একজন কব আর একজন ডগলাস, দুজন মিলে এই টপিকটা তৈরি করেছে, কব ডগলাস প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, কব ডগলাস প্রোডাকশন ফাংশন লেখ। ছবি নেই এখানে কিন্তু, হ্যাঁ, ছবি দিয়ে আঁকাবো না, মানে ছবি দিয়ে করবো না, আমি থিওরিটিক্যাল লিখে দেবো। লেখ দ্য কব ডগলাস প্রোডাকশন ফাংশন। স্যার ইংলিশের প্রোডাকশন ফাংশনটা এটা করা হয়। পাঠিয়ে দেবো আমি। দ্য কব ডগলাস, লেখ দ্য কব ডগলাস প্রোডাকশন ফাংশন। এটা কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল, ঠিক আছে, টপিকটা পুরো ম্যাথস দিয়ে বুঝতে হবে, ঠিক আছে তো, এটা পুরো ম্যাথামেটিক্যাল, সুতরাং খুব একটা কঠিন লাগবে না, এটা ম্যাথামেটিক্স তো এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে তো, বোঝা যাবে পুরো, এক মানে পুরো ম্যাথসের মতন করে করতে হবে এটা, ঠিক আছে তো, বুঝিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। দ্য কব ডগলাস প্রোডাকশন ফাংশন, লেখ দ্য কব ডগলাস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে, ইজ গিভেন বাই চার্লস কব, ঠিক আছে, চার্লস কব, ঠিক আছে, এটা একজনের নাম বুঝলি, অ্যান্ড পল ডগলাস, ঠিক আছে, তোদের দেখতে পারলি তো, কব ডগলাস, মানে তোকে যখন পরীক্ষায় লিখে দেবে না, মানে লিখে দেবে যে হোয়াট ইজ কব ডগলাস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে তো, তো মানে নাম দেখে কি বুঝলি, কব একজনের নাম আর ডগলাস একজনের নাম, ওরা দুজন মিলেই এই প্রোডাকশন ফাংশন তৈরি করেছিল, এইসব লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, তো তারপর দিয়ে নাম হয়ে গেছে প্রোডাকশন ফাংশনের নামটা হচ্ছে কব ডগলাস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে, লিখেছি দ্য কব ডগলাস প্রোডাকশন ফাংশন ইজ গিভেন বাই চার্লস কব আর পল ডগলাস। আর টপিকটা পড়ার আগে তোমাকে একটু জেনে রাখতে হবে, প্রোডাকশন ফাংশন সম্পর্কে জেনে রাখতে হবে, ঠিক আছে তো, যেহেতু আমরা প্রোডাকশন করেছি, প্রোডাকশন ফাংশন জেনে গেছি যে কি আমরা লেখাচ্ছি, ওইটাকে জানতে হবে, তারপর কব ডগলাস প্রোডাকশন ফাংশনটা মানে ভালো করে বোঝা যাবে। তাই বলছে কি চার্লস কব অ্যান্ড পল ডগলাস ইন 1928, ঠিক আছে, ইন 1928, কবে তৈরি করেছিল ওরা, কবে এটা ইনভেন্ট করেছিল ওরা, 1928, ঠিক আছে, তারপর অরিজিনালি কব ডগলাস প্রোডাকশন ফাংশন, অরিজিনালি কব ডগলাস, আমি সিডি লিখলাম, ঠিক আছে, সিডি লিখলাম, অরিজিনালি কব ডগলাস প্রোডাকশন ফাংশন ওয়াজ ওয়াজ অ্যাপ্লাইড ওয়াজ অ্যাপ্লাইড, ঠিক আছে, নট টু বি প্রোডাকশন প্রসেস, নট টু বি প্রোডাকশন প্রসেস, নট টু বি প্রোডাকশন প্রসেস, নট টু বি প্রোডাকশন প্রসেস of an individual firm, of an individual firm, লাইনের মানে বোঝা গেল, এই কব ডগলাস প্রোডাকশন ফাংশনটা অ্যাপ্লাই কোথায় হবে, বলছে ইন্ডিভিজুয়াল ফার্মে কিন্তু অ্যাপ্লাই হবে না, এটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই হবে না, আজকে যদি আমি একটা নর্মাল আমার বিজনেস করি, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই হবে না, কোথায় অ্যাপ্লাই হবে সেটা লেখাচ্ছি, ঠিক আছে তো, বাট হোল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কোথায় অ্যাপ্লাই হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, লাইক বাট হোল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে তো, বোঝা গেল এত অব্দি, ঠিক আছে, জাস্ট ফার্স্ট প্যারা ইন্ট্রোডাকশন পার্ট দিলাম, এবার আমরা নেক্সট প্যারা লিখবো, নেক্সট প্যারা লেখ, প্যারা চেঞ্জ করে লেখ কব ডগলাস প্রোডাকশন ফাংশন, লেখ কব ডগলাস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে তো, লিখিস তো, কব ডগলাস প্রোডাকশন ফাংশন, দেয়ার আর টু ইনপুট লেবার অ্যান্ড ক্যাপিটাল, দেয়ার আর টু ইনপুট লেবার অ্যান্ড ক্যাপিটাল। আমরা প্রথমে যখন প্রোডাকশন চ্যাপ্টারটা পড়া আরম্ভ করেছিলাম, ওখানে প্রোডাকশন ফাংশন শিখিয়েছিলাম, মনে আছে কি ফর্মুলা ছিল,
বলতে পারবি কি ফর্মুলা ছিল? কিউ Q equals to F কিউ ইকুয়াল টু F এফ, ব্র্যাকেটে লেখা ছিল এল কমা কে। এমনি তুই বলতে স্যার কে x1 x2 লেখা ছিল, x1 x2 জাস্ট নাম লিখেছিলাম। মানে বেসিক্যালি কি ছিল, কারণ আমরা প্রোডাকশন করতে কি কি লাগে, চারটে ইনপুট লাগবে, এখানে ছিল এল আর কে। এটাই হচ্ছে অরিজিনাল, এটাই সব জায়গায় সমস্ত বইতে এই ফর্মুলাই লেখা আছে, ঠিক আছে? তো তাই লিখেছে কপ ডগলাস প্রোডাকশন, মানে কপ ডগলাস যখন তৈরি করেছিল এটাকে বেস ধরেই এগিয়েছিল। কপ ডগলাস প্রোডাকশন ফাংশন দেয়ার আর টু ইনপুট। আমরা কি করতাম, এই কিউটা কি ছিল বল, এটা আউটপুট, আর এই এল আর কেটা কি ছিল, ইনপুট, ঠিক আছে? তার মানে এই এল আর কে ইনপুট, আমি কি বলেছি কটা ইনপুট আছে, দুটো ইনপুট, টু ইনপুট, লেবার অ্যান্ড ক্যাপিটাল, এর সাহায্যে আউটপুট বেরিয়েছে। এটাই বলেছিল, এটাই প্রোডাকশন ফাংশন। এটা তোমাকে জানতে হবে যে তুমি কোনো কিছু ইনপুট দিলেই তো তোমার আউটপুট বেরোবে, ইনপুট দিলেই তো আউটপুট বেরোবে, তা ইনপুট থেকে আউটপুট বেরোবে, ঠিক আছে? তো তাই আমাদের ইনপুট কি কি ছিল, লেবার আর ক্যাপিটাল। তাই এখানে বলে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন দেয়ার আর টু ইনপুট, লেবার অ্যান্ড ক্যাপিটাল, ঠিক আছে? তো তো এটা বোঝা গেল। আমি এটা এবার দেখ কি লিখছি। তো কব ডগলাস প্রোডাকশন ফাংশন করার জন্য ওরা কব আর ডগলাস দুজন মিলে না একটা ইকুয়েশন দিয়েছিল, প্রোডাকশন ফাংশন একটা ইকুয়েশন দিয়েছিল। সেই ইকুয়েশনটা কি দিয়েছিল, দিয়েছিল কিউ, এটা লিখতে পারিস এবং পরীক্ষায় যখন আসবে না এটা লিখতে হবে ইকুয়েশনটা, ঠিক আছে? তো কিউ ইকুয়াল টু, এখানে লিখবো এ, বড় হাতের এ, ঠিক আছে? দেখ এ, বড় হাতের এ, তারপর কি বলেছিলাম এল, ঠিক আছে? আর কি বলেছিলাম কে, বললাম না এল আর কে বললাম না, এল, এল এর পাওয়ারে, পাওয়ার মানে হচ্ছে উপরে, এটাকে কি বলছি, এখানে লিখছি আলফা, এটাকে বলছে আলফা, আর এটাকে বলছে বিটা, ঠিক আছে? আলফা আর বিটা, এটা হচ্ছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ফর্মুলা। এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। এবার সব কটা মানে লিখে দিচ্ছি, এ মানে কি, এল মানে কি, কে মানে কি, সব বলছি, আলফা বিটা সব মানে বলে দিচ্ছি। লেখ কিউ মানে কি, লেখ প্রতিটা মানে লিখে না। কিউ মানে ম্যানুফ্যাকচারিং আউটপুট, কিউ মানে ম্যানুফ্যাকচারিং আউটপুট, কিউ মানে কি বললাম, লাইক ম্যানুফ্যাকচারিং আউটপুট, মানে বুঝতে বোঝাতে হবে না তো। এটা কিউ মানে কি বললাম, এতক্ষণ ধরে তোর তো চ্যাপ্টারটা পড়েছি, এতদিন মানে কি, কিউ মানে কি, আউটপুট, কি হচ্ছে তোর আউটপুট, ঠিক আছে? তো আচ্ছা, তারপর লেখ এল, এল মানে কি, এল মানে কি, এল মানে লেখ কোয়ান্টিটি অফ লেবার, এল মানে লেখ কোয়ান্টিটি অফ লেবার, এটা আগের ক্লাসগুলোতে লেখানো ছিল, কোয়ান্টিটি অফ লেবার। আর কে মানে কি, কোয়ান্টিটি অফ, কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এ মানে কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, ঠিক আছে? এবার দেখ, এ কমা দিয়ে লিখবো আলফা, কমা দিয়ে লিখবো বিটা, এইগুলো কি, এ আলফা বিটা, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয়, এগুলো সমস্ত কিন্তু তোর পজিটিভ কনস্ট্যান্ট, কি বললাম, এইগুলো সবকটা পজিটিভ কনস্ট্যান্ট হবে। আমি মানে লেখাচ্ছি, আলফা বিটা সব মানেগুলো বলছি, এ মানে সব বলছি, ঠিক আছে? পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এ মানে কি, লে এ মানে লে পজিটিভ পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? পজিটিভ কনস্ট্যান্ট। এ মানে বলছি, লেখ এ মানে ডিটেলসে লিখে রাখ, তাহলে বুঝতে পারবি। এ মানে কি, লেখ এফিসিয়েন্সি প্যারামিটার। এ হচ্ছে কি, এ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এফিসিয়েন্সি প্যারামিটার, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি প্যারামিটার। তারপর তুই লিখতে পারিস কি বলতো, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, কি বললাম, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। আর কি লিখতে পারিস, হায়ার টেকনোলজি, কি লিখতে পারিস, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। ইংলিশে যারা লিখবে একদম সুন্দর লেখা, এগুলো লিখলেই হয়ে যাবে, এইগুলো লিখলেই হয়ে যাবে, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। তারপর কি বলবো, আরেকটা কি বললাম, হায়ার টেকনোলজি, ঠিক আছে? হায়ার টেকনোলজি, ঠিক আছে? আর আলফা আর বিটাটা কি, নিচে লিখছি আলফা আর বিটা। আমি এখানে কি লিখলাম, এ আলফা বিটা, এই যে তুই ভ্যালুটা ধরবি না, এটা সবসময় পজিটিভ ভ্যালু ধরতে হবে, সেটা লিখলাম, পজিটিভ কনস্ট্যান্ট ভ্যালু হতে হবে, ঠিক আছে? তো আর এখানে এ মানে কি বলেছে, এ মানে এফিসিয়েন্সি প্যারামিটার, ঠিক আছে? টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, হায়ার টেকনোলজি। আর আলফা আর বিটা কি, লেখ আউটপুট ইলাস্টিসিটি অফ এল অ্যান্ড কে, আউটপুট ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অফ এল অ্যান্ড কে, ইলাস্ট্রিসিটি স্পেলিংটা বলুন স্যার। ELAS TICITY, আউটপুট ইলাস্টিসিটি অফ এল অ্যান্ড কে, ঠিক আছে? তো এইবার, এবার আমি তোকে বোঝাচ্ছি আউটপুট ইলাস্টিসিটি অফ এল অ্যান্ড কে। এইবার নিচে লেখ, লিখতে লিখতে বুঝবো, চেঞ্জ, চেঞ্জ বলে একটা মিডিল লেখ, চেঞ্জ, মিডিল লেখ চেঞ্জ, ঠিক আছে? তো এবার দেখ আমি বলছি, এই যে আমাদের প্রোডাকশন কোনটা,
আমাদের প্রোডাকশন কোনটা বেরোচ্ছে? কিউটো প্রোডাকশন। প্রোডাকশন চেঞ্জ হতে পারে। কেন? কখন চেঞ্জ হতে পারে? কিভাবে চেঞ্জ হতে পারে? যদি তোর এল চেঞ্জ হয়ে যায়, এল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি বল প্রোডাকশন চেঞ্জ হবে না? কে যদি চেঞ্জ হয়ে যায় প্রোডাকশন চেঞ্জ হবে না? আরেকটা কিছু হলেও চেঞ্জ হবে। এ চেঞ্জ হয়ে গেলে প্রোডাকশন চেঞ্জ হয়ে যাবে। এ যদি চেঞ্জ হয়ে যায় প্রোডাকশন চেঞ্জ হয়ে যাবে। কারণ লেবার আর ক্যাপিটাল যা ছিল। এবার তুই এমন টেকনোলজি ইউজ করছিস না, টেকনোলজি খুব ভালো। তুই খুব ভালো মেশিনে কাজ করছিস। তাহলে তোর প্রোডাকশন তো চেঞ্জ হয়ে যাবে। তাই না? তুই যদি কোনো টেকনোলজি ইউজ না করিস নরমাল প্রোডাকশন বেরোচ্ছে। এখন যদি ভালো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে চলে আসিস তাহলে প্রোডাকশন তো খুব ভালো হবে বা বেড়ে যাবে। এখানে এ বলতে এটাকেই বোঝানো হয়েছে। এফিসিয়েন্সি প্যারামিটার, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, হায়ার টেকনোলজি এইগুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে? চেঞ্জ। এই চেঞ্জ ২ রকমের হতে পারে। একটা লেখ এক্সপ্লেইন, এক্সপ্লেইন চেঞ্জ, একটা লেখ এক্সপ্লেইন চেঞ্জ, আরেকটাকে লেখ আনএক্সপ্লেইন চেঞ্জ। সরি। একটা হচ্ছে এক্সপ্লেইন চেঞ্জ আর একটা হচ্ছে আনএক্সপ্লেইন চেঞ্জ। ঠিক আছে? কি লিখলাম? একটা এক্সপ্লেইন চেঞ্জ আর একটা আনএক্সপ্লেইন চেঞ্জ। এক্সপ্লেইন চেঞ্জ কোনগুলোর জন্য হবে? এল, কে এর জন্য মানে লেবার আর ক্যাপিটালের জন্য হবে এক্সপ্লেইন চেঞ্জ। ঠিক আছে? এক্সপ্লেইন চেঞ্জ কোনগুলো জানিস তো? এই দেখ এই মতো লিখলাম না? এখানে ইনপুট কোনটা? এল আর কে তো ইনপুট। তাই ইনপুট চেঞ্জ হওয়ার জন্য যদি প্রোডাকশন চেঞ্জ হয়, ইনপুট চেঞ্জ হওয়ার জন্য যদি প্রোডাকশন চেঞ্জ হয় তাকে বলা হয় এক্সপ্লেইন চেঞ্জ। আর আনএক্সপ্লেইন চেঞ্জ কোনটা? এ চেঞ্জ হওয়ার জন্য যদি এ বুঝতে পারছিস তো? এ চেঞ্জ হওয়ার জন্য যদি প্রোডাকশন চেঞ্জ হয় তখন তাকে বলে আনএক্সপ্লেইন চেঞ্জ। ঠিক আছে তো? তাহলে তাহলে তুই কি বুঝতে পারলি? তোর প্রোডাকশন দুটো কারণে চেঞ্জ হতে পারে। একটা এক্সপ্লেইন আর একটা আনএক্সপ্লেইন। এক্সপ্লেইন মানে ইনপুট চেঞ্জ হওয়ার জন্য প্রোডাকশন চেঞ্জ হতে পারে। আরেকটা কি? চেঞ্জ হওয়ার জন্য তোর প্রোডাকশন চেঞ্জ হতে পারে। যে কিছুক্ষণ আগে বললাম। কারণ তোর মাথায় তো রাখতে হবে এটা বোঝার আগে। মানে বইতে থিওরিটিক্যাল কথা লিখেছি এগুলো বোঝার আগে এগুলো তোকে মাথায় রাখতে হবে। তোর প্রোডাকশন কি করে চেঞ্জ হতে পারে? যদি তোমার চেঞ্জ হয়ে যায় তাহলে প্রোডাকশন চেঞ্জ হবেই। এটা বলতে কোনটা? অর্থাৎ তুই যে প্রোডাকশনটা করছিস কোনো ভালো মানে কি বলবো উন্নত মানের মেশিনে প্রোডাকশন করা হচ্ছে। তাহলে তো প্রোডাকশন তো খুব ভালো হবে। প্রোডাকশন ভালো হবে। এখন যদি তুই অনেক পুরোনো দিনের মেশিন ইউজ করিস তাহলে প্রোডাকশন তো সেই লেভেলে প্রোডাকশন পাবি না। ঠিক আছে তো? তো এখানে এটাই বলতে চেয়েছি। মানে এটা। তাহলে চেঞ্জ হয়ে গেলে প্রোডাকশন চেঞ্জ হবে। যে লেবার আর ক্যাপিটাল চেঞ্জ হয়ে যায় তাহলে প্রোডাকশন চেঞ্জ হবে। ঠিক আছে তো? এবার আলফা আর বিটার কনসেপ্টটা বোঝাও। এবার আলফা আর বিটার কনসেপ্টটা বোঝাও। লেখ আলফা আর বিটাটা কি লিখবি? আলফা আর বিটাটা হচ্ছে আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। লিখলাম এটা আউটপুট ইলাস্টিসিটি। লেখ আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। তাহলে আলফা আর বিটাটা কি বললাম? আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। ঠিক আছে? আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। ঠিক আছে তো? লেখ এটা আর লেখার দরকার নেই। এটা যেটা বোঝাবো সেটাই বলছি। বলছে হাউ আউটপুট, এটা এক্সামে লিখতে হবে জাস্ট বোঝানোর জন্য লিখছি। হাউ আউটপুট উইল চেঞ্জ, হাউ আউটপুট উইল চেঞ্জ। ঠিক আছে? when labor and capital change, when labor and capital change, when labor and capital change কি বলছে? how output will change when labor and capital change, যখন লেবার আর ক্যাপিটাল চেঞ্জ হওয়ার ফলে আউটপুটটা কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে তো? ধর এখানে যে লেখা ছিল না এবার এখানে থেকে বুঝি আউটপুট ইলাস্ট্রিটা বোঝাচ্ছি। যদি ধর তোর ক্যাপিটালটাকে কনস্ট্যান্ট রাখিস, যদি ক্যাপিটালটাকে কনস্ট্যান্ট রেখে তুই লেবারটাকে চেঞ্জ করিস তাহলে আউটপুট চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বললাম? ক্যাপিটালটাকে যদি কনস্ট্যান্ট রাখিস, ক্যাপিটালকে যদি কনস্ট্যান্ট রেখে যদি লেবারকে যদি ১ ইউনিট বাড়াস, লেবার যদি ১ ইউনিট বাড়িয়ে দিস তাহলে তো আউটপুট চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে আউটপুট ইলাস্ট্রিসিটি। ঠিক আছে তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে। এবার এক্সাম্পল দিচ্ছি। কিউ ইকুয়াল টু কি লিখলাম?
এল এর পাওয়ারে কি আছে আলফা আর কে এর পাওয়ারে কি আছে বিটা, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবো, এটা বুঝবো, অসুবিধা নেই। আলফা আর বিটা জেনারেলি আলফা আর বিটার মান সবসময় এক হয়। সবসময় এক, এটা লিখতে হবে, যে বুঝে রাখ। আলফা আর বিটার মান এক হবে। আলফা আর বিটার মান জেনারেলি এখানে একের বেশি হতে পারে না, পরে আলোচনা করবো। পরে আলোচনা করবো একের বেশি হতে পারে নাকি একের কম হতে পারে। জেনারেলি আলফা আর বিটার মান এক হয়, এক হয়। তাহলে আমি মনে করছি আলফা হচ্ছে 0.3, আলফা মনে করছি 0.3। তাহলে আলফা যদি 0.3 হয় তাহলে বিটা কি হবে? বল কত হবে বিটা? 0.9 হবে। আমি বললাম আলফা আর বিটার মান এক। তা আলফা আর বিটার মান যদি এক হয়, ঠিক আছে, টোটাল এক, আলফা আর বিটা টোটাল মান এক হবে, এর বেশি হবে না। তাহলে আলফার মান যদি 0.3 হয় তাহলে বিটার মান কত হবে? 0.7। 0.7, এর বেশি তো হবে না। তো আলফা 0.3 মানে কি রিপ্রেজেন্ট করছে, আর বিটা 0.7 মানে কি রিপ্রেজেন্ট করছে। আর কথা মাথায় রাখবি, আলফা কার সঙ্গে আছে? লেবারকে দিয়ে বলতে হবে। আর বিটা কার সঙ্গে? ক্যাপিটালের সঙ্গে, ক্যাপিটাল দিয়ে বলতে হবে। তাহলে লিখ আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার। কোনটা? টোটাল ভ্যালু হচ্ছে এক। আলফা এই এখানে লিখছি, আলফা আর বিটা টোটাল ভ্যালু এক হবে। আলফা যদি 0.3 হয় তাহলে বিটা কত হতো? বিটা কত হবে? 1 মাইনাস 0.3, 0.7 হলো। আলফা 0.3 এটা কি রিপ্রেজেন্ট করছে? লেখ আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার। এটা কি বললাম? আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার। আর বিটা 0.7 কি রিপ্রেজেন্ট করছে? আউটপুট ইলাস্টিসিটি অফ, কি বলবো? ক্যাপিটাল। আউটপুট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল, ঠিক আছে, আউটপুট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল। তাহলে এবার দেখ, আমি যদি আলফার কনসেপ্টটা বোঝাই, আলফা কত ধরেছি? আলফা বলেছি 0.3। আউটপুট ইলাস্টিসিটি পড়েছিস তো আগে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়েছিলাম না, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ইলাস্টিসিটি কি মানে কোনো একটা, কি পড়েছিলি বল, কোনো একটা দ্রব্যের দাম যদি 1% চেঞ্জ হয়ে যায় তাহলে চাহিদা কত পার্সেন্ট চেঞ্জ হবে? তাহলে এটাও তাই বল, আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার। লেবার যদি 0.3 চেঞ্জ হয়ে যায় তাহলে প্রোডাকশনে কি চেঞ্জ হবে? এটাই বলছে। অর্থাৎ লেবার যদি তুই এখানে বলতে চাইছে কি, লেবার যদি তুই 1% চেঞ্জ করে দিস, লেবার যদি 1% চেঞ্জ করে দিস তাহলে আউটপুটে কিছু না কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এটাই বলছে। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? লেবার যদি আমরা 1% চেঞ্জ করে দিই তাহলে আউটপুট কত চেঞ্জ হবে? 0.3% চেঞ্জ হয়ে যাবে। ক্যাপিটাল যদি আমি 0.7% চেঞ্জ করি তাহলে আউটপুট 0.7% চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে তো? বল দেখি, এখানে যদি বলি লেবারকে যদি আমি 100 কোটি বাড়াই, ধর লেবার যদি আমি 100 কোটি বাড়িয়ে দিই তাহলে প্রোডাকশন তো বাড়বে, একটা বাড়ালে আর একটা বাড়বে। লেবার যদি আমি 100 কোটি বাড়াই তাহলে প্রোডাকশন কত বাড়বে বলতে পারবি? লেবার যদি আমি 100 কোটি বাড়িয়ে দিই তাহলে প্রোডাকশন কত বাড়তে পারে? বল দেখি এক্সাম্পলে কি হতে পারে? লেবার যদি আমি 100 কোটি বাড়িয়ে দিই তাহলে প্রোডাকশন কত বাড়বে? 30 কোটি। 30 কোটি, 30 কোটি 0.3, কারণ 1% চেঞ্জ হলে 0.3। লেবার যদি আমি 1% বাড়িয়ে দিই তাহলে প্রোডাকশন কত বাড়বে? 0.3। তাহলে লেবার যদি আমি 100 কোটি বাড়িয়ে দিই তাহলে প্রোডাকশন কত বাড়বে? 100 ইন্টু 0.3 মানে 30 কোটি বাড়বে, ঠিক আছে তো? আচ্ছা, যেটা তোদের বইতে লিখেছে সেইটা আমি তোদের এখন বোঝাচ্ছি। এটা বইতে লিখেছি, বইতে একদম পুরো এইটাই অ্যানালাইসিস করেছি আমি যেটা বলছি, ঠিক আছে তো? কিউ ইকুয়াল টু এ এল আলফা, এটা একটা ম্যাথ করেছে, ঠিক আছে, কে বিটা। বইতে বলেছে আমার ইনপুট কোনটা, বুঝতে পারছিস? এখানে সবাই দেখতেছি ইনপুট কোনটা। এটা হচ্ছে এল হচ্ছে ইনপুট আর কে হচ্ছে ইনপুট। বলছে ইনপুট কে, ঠিক আছে, ইনপুটকে যদি আমি যে কোনো সংখ্যা, সেটা আমি এন দিয়েও গুণ করতে পারি। ল্যামডা, ল্যামডা সাইন হচ্ছে তোর ওয়াই এর মতন দেখতে, ঠিক আছে, তুই ল্যামডা বলতে হবে না, বইতে ল্যামডা দিয়েছে, ল্যামডা সাইনটা দিয়েছে, কেমন দিয়েছে? এই যে উল্টো ওয়াই এর মতন,
এরকম ল্যামডা সাইন, ঠিক আছে? ল্যামডা না হলে তুই অন্য যে কোনো সংখ্যা লিখতে পারিস, অত না লিখলেও হবে এন, ঠিক আছে? মানে ইনপুটকে যদি তুই কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করিস, কি বললাম কথাটা? যদি ইনপুটকে কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করিস তাহলে কি বেরোবে? আমি তো এখনই বলে দিতে পারি ইনপুটকে কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করলে কি বেরোবে, কিন্তু আমি তোকে প্রমাণ করে দেখাচ্ছি, মানে এটাই তোকে দেখাতেও হবে এক্সাক্ট, ঠিক আছে? ইনপুটকে যদি কোনো কনস্ট্যান্ট একটা নাম্বার দিয়ে গুণ করিস, ধর এখানে ইনপুট কি আছে ভালো করে দেখে নি, এটা অঙ্কর মতন, হ্যাঁ একদম সোজা। ধর এখানে এল আলফা আছে আর কে বিটা আছে, সেই ইনপুটকে যদি একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করিস, কনস্ট্যান্ট নাম্বারটাকে যদি আমি ধরি এন, ইনপুট ইনপুট বুঝতে পারছি ইনপুট কোনটা এখানে? এল আর কে, তাহলে এল কে যদি এন দিয়ে গুণ করি তাহলে কে কেও এন দিয়ে গুণ করবো, আমি কি বলেছি ইনপুটকে যদি কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করি, তাহলে এটা কি হলো, এরকম হলো, বোঝা গেল? এবার তুই ছোটবেলায় যেমন অ্যালজেব্রা করেছিস সেমন অ্যালজেব্রা করবো, ঠিক আছে? এ ইন্টু এন আলফা আর এখানে এল আলফা ইন্টু এন বিটা কে বিটা, বুঝতে পারছিস তো? নিশ্চয়ই বুঝে গেলি প্রথম লাইনটা। এইবার দেখ আমি কি করব, এই যে ছোটবেলায় তোরা না ল অফ ইন্ডিসিস করেছিলি, অ্যালজেব্রা ল অফ ইন্ডিসিস জানিস তো, সূচকের নিয়মাবলী, ওখানে কি নিয়ম ছিল জানিস, কি নিয়ম ছিল তোকে বলি, সূচকে কি নিয়ম ছিল? ধর এ এক্স দিয়ে লিখি বেটার হবে, ধর এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত হয় জানিস? এটা কি, এটাও এক্স এটাও এক্স, এটাকে বলে বেস। বেস যদি সেম হয় তাহলে গুণের সময় কি হতো, X to the পাওয়ারের যোগ হতো না? তাহলে বলতে পারি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 মানে এক্স টু দি পাওয়ার 8। তাহলে এখানে দেখ এটা এন আবার এটাও এন, তাহলে বেস তো সেম, তাহলে গুণের সময় পাওয়ারের কি হওয়া উচিত, যোগ হওয়া উচিত। তাহলে এ ইন্টু এন টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, তাহলে পড়ে রইলো কি এল আলফা ইন্টু কে বিটা, এটা পড়ে রইলো। শুধু একদম সিম্পল ভাবে, একদম এমন কিছু কঠিন অঙ্ক না, নর্মাল অঙ্ক, নর্মাল ক্যালকুলেশন একদম। এবার আমি কি করবো জানিস তো, এই এটা যে আছে না এটাকে আমি সরাবো, কাটবো হাঁটবো কিছু না, সরাবো, সরিয়ে এখানে দেখ এন, এন তো পাওয়ারে কি আছে আলফা প্লাস বিটা ইন্টু এ ইন্টু এল আলফা কে বিটা। এবার একটু খেয়াল কর, এখানে যেটা লেখা ছিল এখানে সেটা এসছে, তাহলে আমি বলতে পারি এন, এন এর পাওয়ারে আলফা প্লাস বিটা ইন্টু এর জায়গায় কিউ বলতে পারি, কিউ বলতে পারি, বুঝতে পারলি? তাহলে আমার যে নতুন প্রোডাকশন, তুই বুঝতে পারছিস কি বললাম? নতুন যে প্রোডাকশন বেরোলো তার নাম Q1 বলতে পারি, নতুন যে প্রোডাকশন। আমার বেসিক এটা ছিল বেসিক প্রোডাকশন, আর নতুন প্রোডাকশন কোনটা Q1, Q1 কোনটা বেরোলো, এটাই বেরোলো। আমি কি বললাম, যদি তুই ইনপুটের সঙ্গে কোনো কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করিস কি বেরোবে, এখনো কিন্তু বের করিনি, বলি স্যার এটা বেরোলো, এটা বেরোলো তো। সাপোজ ধর এবার আলফা আর বিটার মান যদি এক হয়, প্রথমে বলেছিলাম জেনারেলি এক হয়, আলফা আর বিটার মান যদি এক হয় তাহলে কি হবে এন টু দি পাওয়ার 1 ইন্টু কিউ, তাই তো? তার মানে তুই কি বুঝলি এন টু দি পাওয়ার 1 এর মান কত হয়, এন হয়, এন কিউ, তাহলে আমি বলতে পারি কিউ 1 এর মান এন কিউ। তার মানে আমি কি বুঝতে পারলাম, কোনো ইনপুটকে যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করি তাহলে তুই কত প্রোডাকশন পাবি, যত গুণ করবি, যদি 2 গুণ করিস এই দ্বিগুণ প্রোডাকশন পাবি, 3 গুণ করলে 3 গুণ প্রোডাকশন পাবি, 4 গুণ করলে 4 গুণ প্রোডাকশন পাবি। এখানে এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে তো? আর এই কনসেপ্টটাকে বলা হয় হোমোজিনিয়াস ফাংশন, ঠিক আছে তো? এই কনসেপ্টটাকে বলা হয় একসঙ্গে 2-3টে কোশ্চেন কভার হয়ে গেল, এটা বুঝতে পারলি ব্যাপারটা? এটা বুঝতে পারলি তো? টুকে একটু টুকলে দেখ মানে লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন, লিনিয়ার, লেখ লিনিয়ার, ঠিক আছে, লেখ লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন। এই কনসেপ্টটা যে শেখালাম এটাকে বলা হয় লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে তো? এটাকে বলা হয় লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন, মানে এর বাংলাটা যদি দেখিস সমজাতীয় প্রধান অপেক্ষক, এটাকে বলা হয় সমজাতীয়। যদি কখনো পরীক্ষায় দেয় হোয়াট ইজ লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন দিতেই পারে, তখন এটা লিখতে হবে। আর এখানে জানিস তো ইকোনমিক্স এর কোন কনসেপ্টটা কাজ করে, এখানে ওই আমরা আগের দিন একটা করেছিলাম রিটার্ন টু স্কেল, মনে পড়ে রিটার্ন টু স্কেল করেছিলাম, এখানে ওই রিটার্ন টু স্কেল কাজ করে। ওই রিটার্ন টু স্কেল কি বলেছিলাম, যেটা একটা একের বেশি হয়, একটা একের কম হয়, আর একটা এক হয়, ঠিক আছে তো? একটা একের বেশি হলে যদি এক হয়, এখানে কেন বললো লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন, কারণ এখানে আলফা প্লাস বিটার মান এক হয়।
এবার আলফা প্লাস বিটার মান যেহেতু ১ হয় তাই এটাকে বলে কনস্ট্যান্ট। ঠিক আছে? যদি আলফা প্লাস বিটার মান যদি ১ এর বেশি হয় তাকে বলে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। আর যদি ১ এর কম হয়, আলফা প্লাস বিটার মান যদি ১ এর কম হয় তখন তাকে বলে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এটাই তোর পুরো পরিষ্কারভাবে বইতে এটাই লিখেছে। বইতে এটাই লিখেছে, ঠিক আছে তো? বোঝা গেল ব্যাপারটা এত অব্দি? দেখ, বইতে কি লিখেছে? দেখিয়ে দিই হলো। জি। যেটা বলছিলাম এই যে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে তো? তো যে যেমন বাংলা বা ইংরেজি যেটা পড়বি বইতে যেমন লেখা আছে, এই যে আমি তোকে যেটা বোঝালাম এতক্ষণ এটা বোঝালাম। এটা বোঝালাম। তারপর এই প্রুফটা অঙ্ক করে দেখালাম। ঠিক আছে? বুঝতে পারছিস? এই অঙ্ক করে দেখালাম এটা যেটা। তারপর কি বলেছে? এখানে বলছে কে আর এল। কে আর এল মানে ক্যাপিটাল আর লেবার। ল্যামডা গুণ বাড়ার ফলে আমরা কত গুণ করেছিলাম? এন গুণ বাড়ার ফলে। এন গুণ বাড়ার ফলে কিউ কতটা বাড়ছিল? দেখ, বলবি স্যার আপনার বেড়েছিল n টু দি পাওয়ার 1 মনে পড়ছে? হুম, দরকার হলে দেখে নে। হুম। এখানে কি ছিল? ওটা তোকে দেখে, দেখে নিতে হবে বারবার করে। তুই যখন n গুণ বাড়িয়েছিলি, লেবার আর ক্যাপিটাল যখন n গুণ বাড়িয়েছিল, প্রোডাকশন কত গুণ বেড়েছিল? এটা বেড়েছিল না? এখানে ওরা অন্যরকম ভাবে লিখেছে বাট লেখাতে কিছু যায় আসে না। তুই তোর মতন লিখলেই হলো। এখানে বলছে কে আর এল ল্যামডা গুণ বাড়ার ফলে মানে n গুণ বাড়ার ফলে উৎপাদন কতটা বাড়ছে? n টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। n টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। তাহলে কি হবে? n টু দি পাওয়ার 1 মানে n। এটাই তো লিখেছে। তো এরকম লিখেছে, তুই তোর মতন লিখলি। আমার কথাটা বুঝতে পারলি তো? বলছে এবার বলছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন আলফা প্লাস বিটার মান ১ হতে পারে, ১ এর বেশি হতে পারে, ১ এর কম হতে পারে। যদি ১ হয় তখন তাকে কি বলা হয়? কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। যদি ১ এর বেশি হয় তখন তাকে বলে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। ১ এর কম হলে তাকে বলে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। ঠিক আছে তো? এবার দেখ আলফা প্লাস বিটার মান যখন ১ হয় তার মানে কি ১ কখন হবে? আলফা আর বিটার মান যদি ১ হয় তাহলে কে আর এল যদি ল্যামডা গুণ বাড়ে, দেখ এখানেও কে আর এল ল্যামডা গুণ বাড়বে, এখানেও ল্যামডা গুণ বাড়বে, এখানেও ল্যামডা গুণ বাড়বে। দুটোতেই ল্যামডা গুণই বাড়ছে। মানে ধর আমি যেমন কি উদাহরণ দিয়েছিলাম, আমি বললাম n গুণ বাড়বে। ৩ টে কেসেই n গুণ বাড়বে। ঠিক আছে তো? যদি আলফা প্লাস বিটার মান যদি ১ হয় আর কে আর এল যদি ল্যামডা গুণ বাড়ে, ঠিক আছে? কে আর এল যদি ল্যামডা গুণ বাড়ে তখন কি হবে? n হবে। কিন্তু এখানটায় যদি আলফা প্লাস বিটার মান যদি ১ এর বেশি হয় তখন কি হবে? তখন কি হবে? কে আর এল যদি ল্যামডা গুণ বাড়ে তখন উৎপাদন কিউ বাড়বে ল্যামডা গুণ অপেক্ষা বেশি। আর এইটা তোকে একটু করে দেখাতে হবে। তাহলে কি বুঝতে পারবি এই ব্যাপারটা কি? ১ম পয়েন্টটা নয় বোঝা গেল। এই দুটোর এক্সাম্পল বুঝতে হবে। তোর বুঝতে অসুবিধা হতে পারে যে স্যার আলফা আর বিটার মান যদি ১ এর বেশি হয় তখন কি একটা এক্সাম্পল হতে পারে? ইজিলি বুঝিয়ে যাবি, ইজিলি বুঝিয়ে যাবি। এই যে আমি একটা এক্সাম্পল তুলছি, এক্সাম্পল তুলে দেখাচ্ছি এটা। ঠিক আছে তো? তাহলে বুঝতে সুবিধা হবে। ধর ২ নম্বর যে এক্সাম্পলটা বললাম, ধর তোর আলফা আছে কত লেখ? আলফা ধরে নিচ্ছি ১ আর বিটা ধরে নিচ্ছি কত? ১ এর ২। না আমি কি বলেছি? আলফা প্লাস বিটা আমি এখন এক্সাম্পলটা কি ধরছি? আলফা প্লাস বিটার মান যদি ১ এর বেশি হয়। তাহলে আলফা বল না কত হচ্ছে ১ আর বিটা কত? ১ এর ২। ১ এর সাথে ১ এর ২ যোগ করলে কত হলো? ৩ এর ২। ৩ এর ২ ১ এর বেশি না কম? ৩ এর ২ মানে কত জানিস? ১.৫। তাহলে ১ এর বেশি না কম? তাহলে এই এক্সাম্পলটা করা যাবে এখানে। ঠিক আছে? এখানে এই এক্সাম্পলটা করা যাবে। ঠিক আছে তো? তোদের বইতে যে এক্সাম্পলটা বলছে আমি সেটাই বলছি। বইতে ওরা বলতে চেয়েছে তোর ফর্মুলা কি ছিল? স্যার ফর্মুলা ছিল Q ইকুয়াল টু A ইনটু L এর পাওয়ারে আলফা আর K এর পাওয়ারে বিটা। ঠিক আছে তো? তোকে বলে দিয়েছে K এর মান ১৬ সাপোজ K এর মান ১৬। আমি আর অ্যালজেব্রা করে বললাম যে ভ্যালু বলে দিয়েছে। K এর মান ধর ১৬, ধর ১৬। এটা তো তোকে পরীক্ষায় করে দেখাতে হবে না জাস্ট বোঝানোর জন্য যে এটা কি হবে। মানে পরীক্ষায় করে দেখাতে হবে না। ঠিক আছে তো? ধর K এর মান ১৬ বলেছে আর L এর মান ২৫ বলেছে। তাহলে তুই বের করতে পারবি অ্যান্সারটা? পেয়ে গেলি তুই সব। কর। K এর মান ১৬ বলেছে, আর হচ্ছে L এর মান ২৫ বলেছে। তাহলে কত হতে পারে? আর A বলে দিয়েছে ধর ২, A বলে দিয়েছে ২।
মানে এটা বলে দিয়েছে, তোকে কোশ্চেন ধর এটা 2 বলে দিয়েছে, এটা 2 বলে দিয়েছে। এবার কর। L কত? 25, 25 এর পাওয়ারে আলফা কত? 1, ঠিক আছে তো? ইন্টু K কত? 16, বিটা, বিটা কত বলে দিয়েছে বিটা? বিটা হচ্ছে 1 এর 2, ঠিক আছে তো? 2 ইন্টু 25 ইন্টু 16 টু দি পাওয়ার হাফ করলে কত হয় জানিস? কেউ বলতে পারবি? 16 র পাওয়ারে হাফ থাকলে তাকে কি বলে? রুট 16, রুট 16। দেখ কোনো কিছুর পাওয়ারে হাফ থাকলে তাকে রুট বলা হয়। ম্যাথমেটিক্স তাই বলছে। তাহলে এটাকে বলা হয় রুট 16। তারপরে 2 ইন্টু 25 ইন্টু রুট 16 করলে কত হয়? 4 হয়। রুট 16 করলে কি হয়? 4 হয়। তাহলে গুণ করে দেখ কত কি বেরোচ্ছে? 200 50, 50 ইন্টু 4 200, ঠিক আছে? এবার নরমালটা করলে কত বেরিয়েছিল? নরমাল করলে কত বেরিয়েছিল? তাহলে নরমালের সঙ্গে চেঞ্জ করলেই তোর বেরিয়ে যাবে। ঠিক আছে তো? এবার আমি তোকে বলেছি নরমাল করলে কত বেরিয়েছিল? নরমালটা দেখাচ্ছি। নরমালটা কি ছিল? A তো 2, 2 ছিল। ঠিক আছে তো? সাপোজ যদি আমি মনে করি L ছিল 25 আর K ছিল কত? 16। তাহলে L যদি 25 থাকে, 25 ছিল তো ওটাকে যদি তুই 4 গুণ বাড়াস, যদি সাপোজ তুই 4 গুণ বাড়াস, তাহলে কত হচ্ছে? 25 কে 4 গুণ বাড়ালে কত হচ্ছে? 100। আর K কত ছিল? 16, 16 কে 4 গুণ বাড়ালে কত হচ্ছে? 64 64। টু দি পাওয়ার হাফ, তাই তো? রুট 64, রুট 64 করলে কত হচ্ছে? 64 রুট করলে কত হয়? 8 হয়, তাই তো? 64 রুট করলে 8 হয়। তাহলে কত হচ্ছে? 200 ইন্টু 8 করলে কত হচ্ছে? 1600। হ্যাঁ, স্যার দেখ এখানে প্রোডাকশন কত ছিল? 200 আর এখানে প্রোডাকশন কত আছে? 1600, ঠিক আছে? এখানে 200 ছিল, 1600, তাহলে কত হচ্ছে? দেখ 200 র সঙ্গে 4 গুণ করলে কত হয়? 800 হয়, ঠিক আছে তো? আমি 4 গুণ বাড়িয়েছি, 4 গুণ বাড়িয়েছি, তাহলে 800 হওয়ার কথা তো? আমার কত 1600 বেরিয়েছে, বেশি বেরিয়েছে। 200 র সঙ্গে আমি কত করে গুণ করেছি? লেবার আর ক্যাপিটালের সঙ্গে কত গুণ করেছি? 4 গুণ করেছি, তাই তো? 4 গুণ করেছি। তাহলে আমার অরিজিনালি প্রোডাকশন কত? 200 বেরিয়েছিল। তো 200 র 4 গুণ করলে কত হয়? 800 হয়। তাই আমার 800 র চেয়ে বেশি এসছে না কম এসছে? বেশি বেশি এসছে। তাই জন্য এটাকে বলে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। একই রকমভাবে তুই ওটা ডিক্রিজিং করলেও বেরিয়ে যাবে। একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে? তো কিছুই না, এটাই হচ্ছে ব্যাপার। এইটুকুই ব্যাস, আর কিছু নেই। স্যার আমার 4 গুণ কেন বাড়িয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আমার 4 গুণই কেন বাড়িয়েছে? তুই 5 গুণ বাড়াতে পারিস, 10 গুণ, যত খুশি গুণ করতে পারিস। আমি সাপোজ একটা কনস্ট্যান্ট নাম্বার গুণ করবি। যেকোনো একটা কনস্ট্যান্ট নাম্বার গুণ করবি। তো এক্সামে আসলে বেশি কিছু লিখতে হবে না। তোকে তোকে যদি দেয় হোমোজিনিয়াস প্রোডাকশন সরি কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন কাকে বলে? ১ম এ একটা লাইন লিখতে হবে। তারপর ওর ইকুয়েশনটা দিতে হবে। ঠিক আছে তো? এবার কতটা নাম্বার তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে তো? তোর দেখা গেল এই এনালাইসিস নাও করতে হতে পারে। এই এনালাইসিস নাও করতে হতে পারে। ঠিক আছে তো? তো কাকে বলে ১ম এ এক লাইন দিয়ে দিলি, তারপর এই ইকুয়েশনটা দিয়ে দিলি। ঠিক আছে? ইকুয়েশনটা দিয়ে তারপর এই এনালাইসিস গুলো তুই দিয়ে দিবি। ঠিক আছে তো? তাহলে তোর ফুল মার্কস হয়ে যাবে। কিন্তু 2 নাম্বার দিলে এটা। যদি একটু এটাকে ৫ নাম্বার দেয়, তখন তোকে এইটা এনালাইসিস করতে হবে। এইটা এনালাইজ করতে হবে এইটা। এখানে এত কিছু লিখতে হবে না। এই যে Q1 ইকুয়াল টু NQ লিখবি। ঠিক আছে? NQ লেখার পর কি লিখবি এটা? এখানে লিখবি এটা লিনিয়ার হোমোজিনিয়াস ফাংশন। কারণ আলফা প্লাস বিটার মান যদি ১ হয় তাহলে এটা। এবার আলফা প্লাস বিটার মান ১ এর বেশি হলে তাকে কি বলে? ১ এর কম হলে তাকে কি বলে? এটা তোকে লিখতে হবে। এই হচ্ছে শেষ হয়ে গেল, আর কিছু নেই।